নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প, লাবণীর জীবনযাপন। আসুন শোনা যাক আজকের গল্পটি। লাবণী মজুমদার একটা নামকরা বাংলা টেলিভিশন চ্যানেল সাত রঙের ডেপুটি নিউজ এডিটর। সপ্তাহে ৬টা দিন তার প্রচন্ড কাজের চাপ থাকে। বুধবার শুধু ছুটি। চাপমুক্ত হয়ে এই দিনটা সে নিজের মতো করে হালকা মেজাজে কাটিয়ে দেয়। আজ বুধবার। অন্যদিন সকালে ৭টা, ৭:৩০ সে উঠে পড়ে। ১০:৩০ তার অফিসের গাড়ি চলে আসে। তার মধ্যে স্নান টান সেরে, ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নেয় লাবণী। আজ কোনো রকম তাড়াহুড়ো নেই। লাবণীর ঘুম ভাঙল ৯টায়। তারপর সোজা বাথরুমে। মিনিট ১৫ বাদে বেরিয়ে এসে বাসি নাইটি পাল্টে একটা ঢোলা হাউসকোট টাইপের গায়ে চাপিয়ে হাতে মোবাইল নিয়ে দোতলার প্রশস্ত বারান্দায় একটি গদি আঁটা চেয়ারে আয়েশ করে বসল লাবণী। পাশে ছোট নিচু একটা টেবিল, সেটার উপর আজকের মর্নিং এডিশনের ৫টা খবরের কাগজ গুছিয়ে রাখা আছে। হাতের মোবাইলটা সেগুলোর পাশে রাখল সে। এই দোতলা বাড়িটা তার বাবা দেবনাথ মজুমদার ২০-২২ বছর আগে তৈরি করেছিলেন। বছর ১২ আগে মা মারা গেছেন। ৩ বছর হলো বাবারও মৃত্যু হয়েছে। বাড়িটাতে এখন শুধু সে আর একমাত্র বিকলাঙ্গ ছোট ভাই কমল, যার ডাকনাম সমু, থাকে। জন্মের পর থেকেই সে শয্যাশায়ী। লাবণীর বয়স ৩২-৩৩, কিন্তু এখনো যথেষ্ট সুন্দরী। বাড়িতে কাজের লোক ৩ জন, জবা, মুকুন্দ আর মালতী। জবা দুবেলা রান্না করে। ঘর ধোয়া মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বাজার করা, এমন সব ভারী ভারী কাজের দায়িত্ব মুকুন্দর। মালতী আয়া, সে সমুকে দেখাশোনা করে। ৩জনই খুব বিশ্বাসী। জবা চা দিয়ে গেল। আলতো চুমুক দিতে দিতে টেবিল থেকে একটা খবরের কাগজ তুলে নিয়ে হেডলাইনগুলো দেখতে লাগলো লাবণী। হঠাৎ মোবাইল বেজে উঠল। ছুটির দিন বলে রেহাই নেই। গন্ডা গন্ডা ফোন আসে, বেশিরভাগই অফিসের কলিগদের। যেহেতু লাবণী নিউজ ডিপার্টমেন্টের উঁচু পোস্টে আছে, রাজনৈতিক দলের তো বটেই, বিনোদন আর অন্যান্য ক্ষেত্রের লোকজনও তার সঙ্গে যোগাযোগ রাখে। লাবণী মোবাইলের দিকে তাকালো। অচেনা একটা নাম্বার ফুটে উঠেছে। কি হতে পারে? ফোনটা তুলে নিয়ে হ্যালো বলতেই ভাঙা ভাঙা একটা গলা ভেসে এলো। আমি কি লাবণী মজুমদারের সঙ্গে কথা বলছি? বয়স্ক কোনো মহিলার দুর্বল কণ্ঠস্বর। আমি লাবণী, আপনি কে বলছেন? কিছুক্ষণ চুপচাপ। তারপর শোনা গেল, আমি সরোজিনী। চিনতে পারছো মা? বলার ভঙ্গিতে কুণ্ঠা, দ্বিধা, হয়তো একটু আকুলতাও মেশানো। নামটা শোনার পরও কিছুই পরিষ্কার হলো না কে সরোজিনী। লাবণী বলল, না মানে আপনাকে ঠিক। আমি সরোজিনী মল্লিক, লেক টাউনের। এবার মাথার ভেতরটা তোলপাড় হয়ে গেল লাবণীর। অনেক আগেই মনে পড়া উচিত ছিল, কিন্তু যাদের জীবন থেকে চিরকালের মতো খারিজ করে দিয়েছে তাদের কেউ যে ফোন করতে পারে ভাবা যায়নি। তাছাড়া সরোজিনীর গলার স্বরটা আগের মতো নেই। মুখটা কঠিন হয়ে উঠল লাবণীর। কঠিন গলায় বলল, হঠাৎ এতদিন পর আমাকে ফোন? তুমি ছাড়া ফোন করার মতো আমার আর কেউ নেই লাবণী। কয়েকদিন ধরেই ভাবছিলাম ফোনটা করব, কিন্তু সাহস হচ্ছিল না। লাবণীর মাথায় লেকটাউনের সেই বাড়িটার লোকজন সম্বন্ধে একসময় প্রবল ক্ষোভ, বিতৃষ্ণা এবং ক্রোধ জমা হয়েছিল। ধীরে ধীরে তার ঝাঁজ কমেও এসেছিল। লেকটাউনে সেই মানুষগুলোর চেহারা ক্রমশ ঝাপসা হয়ে এসেছে। কিন্তু হঠাৎ সরোজিনীর ফোনটা আসার পর পুরনো ক্ষোভ, রাগ, স্মৃতির অতল স্তর ভেদ করে বেরিয়ে এসে যেন বিস্ফোরণ ঘটিয়ে দিল। গলার স্বর উঁচুতে তুলে লাবণী বলল, অনেকদিন আগেই তো আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, তাহলে আবার ফোন কেন? নতুন করে যোগাযোগ করার কি প্রয়োজন? জানি তুমি আমাদের বাড়িতে এসে শান্তিতে থাকতে পারোনি, চূড়ান্ত অপমানিত হয়েছ। তোমার ক্ষোভ, রাগ এইসব থাকা খুবই স্বাভাবিক।
তবু একটা বিশেষ দরকারে ফোন করতে হলো। অরিজিৎ মল্লিক লাবণীর প্রাক্তন স্বামী। লেকটাউনের বাড়িতে এসে তাকে কম নির্যাতন করেনি। এই সরোজিনী মল্লিকও ছেলের সঙ্গে সমান তাল মিলিয়ে যেতেন। কিন্তু লাবণী অসভ্য ইতর নয়। উষ্মা যেটুকু প্রকাশ করার করেছে। নিজেকে এবার কিছুটা সামলে নিয়ে জিজ্ঞেস করল, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? তোমাদের চ্যানেলে একজনকে দিয়ে ফোন করে জেনে নিয়েছি। ও, তার দরকারের কথা যে বলছিলেন সেটা কি? তোমার সঙ্গে দেখা হলে বলবো। কি চান আপনি? ফের তিক্ত হয়ে উঠল লাবণী। আমি লেকটাউনে গিয়ে আপনার সঙ্গে দেখা করব? একটা কথা স্পষ্ট শুনে রাখুন, যে বাড়ি থেকে একবার বেরিয়ে এসেছি সেখানে এ জন্মে আর কখনো যাব না। না না, সরোজিনী উতলা হয়ে উঠলেন। লেকটাউনে আমি আর থাকি না। রীতিমতো অবাকই হলো লাবণী। তাহলে কোথায় থাকেন? বছরখানেক হলো বোড়ালির কাছে একটা বৃদ্ধাশ্রমে। লাবণী চমকে উঠল। বৃদ্ধাশ্রমে? মানে ওল্ড এজ হোম? সরোজিনী মোটামুটি শিক্ষিতা, সেই আমলের ম্যাট্রিকুলেট। বলেন, হ্যাঁ। লেক টাউন থেকে ওল্ড এজ হোম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভীষণ ব্যস্ত মানুষ, বলতে সাহস হয় না, তবু বলছি, পরশুর মধ্যে তুমি কি দয়া করে একবার হোমে আসতে পারবে? এলে সামনাসামনি বসে সব বলবো। হোম থেকে আমাকে আলটিমেটাম দেওয়া হয়েছে, পরশু পর্যন্ত ওখানে থাকতে পারবো, তারপর এলে আমার সঙ্গে আর দেখা হবে না। বলে একটু থেমে সরোজিনী ফের শুরু করলেন, তুমি যদি না আসো, একটা মারাত্মক অপরাধ বোধ নিয়ে বাকি জীবনটা আমাকে রাস্তায় রাস্তায় কাটিয়ে দিতে হবে। তার শেষ কথাগুলো কাতর মিনতির মতো শোনালো। যাবে কি যাবে না ঠিক করতে পারছে না লাবণী। একদিন এই মহিলার কি না ছিল। লেকটাউনে তার স্বামীর মস্ত তেতলা বাড়ি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, ছেলে অরিজিৎ মাল্টি ন্যাশনাল কোম্পানির উঁচু পোস্টে। সেই তিনি কি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে? তার সঙ্গে সরোজিনী যত দুর্ব্যবহারই করে থাকুন, এখন যেন একটু করুণাই হচ্ছে, সেই সঙ্গে কৌতূহল। লাবণী মনস্থির করে ফেলে, আচ্ছা যাব। কবে মা? আজই। আমাদের বাসদ্রনী বাড়ি থেকে বোড়াল খুব দূরে নয়। ঠিকানাটা দিন, ঘন্টাখানেক ঘন্টা দেড়েকের ভেতর পৌঁছে যাব। সরোজিনী শুধু ঠিকানাই নয়, কিভাবে সেখানে যেতে হবে সব বুঝিয়ে দিলেন। ফোন অফ করে লাবণী জবাকে তাড়া দিল, জবাদি, আমাকে তাড়াতাড়ি দুটো টোস্ট আর ডিমের অমলেট করে দাও, সেই সঙ্গে আর এক কাপ চা। আমাকে এক্ষুনি বেরোতে হবে। জবা কিচেনে খুটখাট ঠুংঠাং করে রান্নার তোড়জোড় করছিল। বলল, দিচ্ছি। খাওয়া শেষ করে হাউসকোট ছেড়ে শাড়ি টাড়ি পরে কিছু টাকা ব্যাগে পুরে বেরিয়ে পড়ল লাবণী। তাদের বাড়িটা প্রায় বড় রাস্তার উপরে। সেখানে আসতেই একটা ফাঁকা ট্যাক্সি পাওয়া গেল। কোথায় যেতে হবে ট্যাক্সিওয়ালাকে জানাতেই গাড়িটা গড়িয়ার দিকে দৌড় শুরু করলো। কয়েক বছরের মধ্যে শহরের এই এলাকাটা আগাগোড়া বদলে গেছে। রাস্তার দুধারে আদ্যিকালের যেসব বাড়ি, ডোবা, পানা, পুকুর, ঝোপঝাড় ছিল তার চিহ্ন মাত্র নেই। লাইন দিয়ে এখন চোখ ধাঁধানো হাই রাইজ, আর চকচকে কত যে শোরুম, ব্যাংক, নানা ধরনের অফিস ইত্যাদি ইত্যাদি। মানুষজন বেড়ে গেছে বহুগুণ, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রাইভেট কার, অটো, বাস, মিনি। পাশের টালির নালার উপর দিয়ে অবিরাম ছুটে চলেছে মেট্রো রেল। জানলার বাইরে অন্য মানুষের মতো তাকিয়ে আছে লাবণী। রাস্তায় গাড়ি টাড়ি, লোকজনের ভিড়, কিছুই যেন দেখতে পাচ্ছিল না। কি এক উজান টানে সে ৯-১০ বছর আগের দিনগুলোতে ফিরে যাচ্ছিল। বাসন্তনী বাড়িতে তখন তারা তিনজন, বাবা দেবনাথ মজুমদার, ছোট ভাই সমু আর সে। যে তিনটি কাজের লোক এখন রয়েছে তখনও তারাই ছিল। এর কিছুদিন আগে মায়ের মৃত্যু হয়েছে। দেবনাথ রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্টের ছোটখাটো অফিসার। রিটায়ারমেন্টের তখনও ২-৩ বছর বাকি। লাবণী ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ৩-৪টে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন, একটা নামকরা কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে হাই সেকেন্ড ক্লাস। রেজাল্টগুলোকে উড়িয়ে দেবার মতো নয়।
দেবনাথের ইচ্ছা ছিল মেয়ে ইংরেজিতে এমএটা করে নিয়ে বিএডটাও করে নিক, তারপর স্কুল সার্ভিস কমিশনে বসুক, তুড়ি মেরে পাশ করে স্কুলের চাকরি পেয়ে যাবে। স্কুল টিচারদের মাইনে টাইনে খুবই ভালো, তাছাড়া পার্মানেন্ট সার্ভিস, ভবিষ্যৎ সুরক্ষিত, রিটায়ারমেন্টের পর পেনশন। কিন্তু তখন কি তারও আগে থেকে মিডিয়ার রমরমা শুরু হয়েছে। একদিকে নতুন নতুন কাগজ বেরোচ্ছে, অন্যদিকে টেলিভিশনে কিছুদিন পরপরই নতুন চ্যানেল খোলা হচ্ছে। ইংরেজিতে অনার্স থাকলেও বাংলাতেও লাবণীর যথেষ্ট দখল, দুটো ভাষাতেই চমৎকার। কলেজে পড়তে পড়তেই সে স্বপ্ন দেখত সাংবাদিক হবে। দেবনাথ তা জানতেন। মেয়েকে বোঝাতেন কয়েকটা চ্যানেল আর 4-5টা বিখ্যাত কাগজ ছাড়া বাকিগুলো টিকে থাকবে কিনা সন্দেহ। লাবণী ভালো করে ভেবে দেখুক কি করবে। মিডিয়ার দুরন্ত মোহ, তাছাড়া লাবণীর আত্মবিশ্বাসটা প্রচন্ড। সে নিশ্চিত ছিল প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে সুযোগ পাবেই, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ সবই হবে। স্কুল মাস্টারের ভ্যাতভ্যাতে একঘেয়ে জীবন তার আদৌ পছন্দ নয়। সে সোজা মাস কমিউনিকেশন কোর্স করতে ভর্তি হয়ে গেল। শুধু সেই নয়, তার কলেজের অনেক বন্ধু একই স্বপ্ন দেখত, যেমন রাঘব, নন্দিনী, গোপা, রনেন, সুব্রত এবং আরো কয়েকজন। তারই সঙ্গে ওরাও ভর্তি হলো। এদের মধ্যে লাবণীর সবচেয়ে প্রিয় বন্ধু হলো রাঘব। ভারী সরল, অকপট, তার মধ্যে কোনো রকম নোংরামি নেই। মাথায় কোনো মতলব বা স্বার্থ নিয়ে সে কারোর সঙ্গে মেশে না। বন্ধুদেরকেও, বিশেষ করে লাবণী ভালো কিছু করলে সেটা যেন তার নিজেরই সাফল্য। হায়ার সেকেন্ডারি পাশ করার পর রাঘব আর সে আলাদা আলাদা স্কুল থেকে এসে কলেজে ভর্তি হয়েছিল। তখনই আলাপ পরিচয়, কয়েকদিনের মধ্যে বন্ধুত্ব। বন্ধুত্বটা দিনে দিনে আরো গাঢ় হয়েছে। রাঘবদের বাড়ি টালিগঞ্জের চণ্ডীতলায়। সেখান থেকে বাঁশদ্রোণী আর কত দূর। অটোয় উঠলে মিনিট 15-20 মধ্যে পৌঁছানো যায়। রাঘব ছুটির দিনে প্রায়ই লাবণীদের বাড়ি চলে আসত। তার স্বভাবে এমন একটা আপন করা ব্যাপার আছে যে দেবনাথও তাকে খুব পছন্দ করতেন। রাঘব এলে খুশি হতেন। মাস কমিউনিকেশন সেশন শেষ হলে চ্যানেলে চ্যানেলে আর খবরের কাগজের অফিসগুলোতে হানা দেওয়া শুরু হলো। মিডিয়ার বারবারন্ত হলেও চাকরি জোটানো সম্ভব হচ্ছিল না। একমাত্র রনেনি নর্থ বেঙ্গলের একটা ছোট চ্যানেলে চাকরি পেল। বাকি সবাই কাজের চেষ্টায় ঘুরছে, নানা কাগজে টুকটাক এটা সেটা লিখে কিছু পয়সা পাচ্ছে। রাঘব এসে একদিন খবর দিল একটা নামকরা বাংলা কাগজে আর একটা সর্বভারতীয় ইংরেজি ডেইলিতে চাকরি নয়, তবে ওদের ফরমাস মতো লিখলে আর সেই লেখা ওদের পছন্দ হলে ছাপবে। অবশ্য তারা নিজেরাও যদি চমকপ্রদ বিষয় খুঁজে নিয়ে প্রতিবেদন তৈরি করে দেয়, ছাপা হবে। এর জন্য বেশ ভালো অঙ্কের টাকাও পাওয়া যাবে। রাঘব লাবণীকে সঙ্গে করে দুটি কাগজের দুই বার্তা সম্পাদকের সঙ্গে দেখা করল। তারা কয়েকটা বিষয় জানিয়ে দিয়ে লেখা তৈরি করে আনতে বললেন। মনে আছে লেখাগুলো খুব খেটে খুঁটে সময় নিয়ে যত্ন করে লিখে জমা দিয়ে এসেছিল লাবণীরা। তারপর একটা সপ্তাহ ভয়ে ভয়ে কাটিয়েছে। লেখা ভালো না লাগলে নিশ্চয়ই নিউজ এডিটররা ছাপবেন না। দুই কাগজের দরজা তাদের কাছে বন্ধ হয়ে যাবে। 7 দিন পর দেখা গেল বাংলা ইংরেজি দুটো কাগজেই তাদের লেখা বেরিয়েছে। টেনশন থেকে পুরোপুরি মুক্ত। লাবণীরা দুই কাগজের অফিসে ছুটল। দুই বার্তা সম্পাদক তাদের লেখার স্টাইল, ভাষা, প্রকাশভঙ্গির তারিফ করলেন খুদ। সেই শুরু। তারপর বছরখানেক এভাবেই চলল। লাবণী আর রাঘবের লেখা সম্পর্কে বাংলা দৈনিকটির বার্তা সম্পাদক অমলেশ সান্যালের ভালো ধারণা তো ছিলই, ওদের তিনি খুব পছন্দও করতেন। একদিন তিনি একটা সুখবর দিলেন। বছর দেড়েকের মধ্যে নিউজ ডিপার্টমেন্টের 5 জন সিনিয়র সাংবাদিক অবসর নিতে চলেছেন। তাদের শূন্যস্থানগুলি পূরণ করার জন্য নতুন লোক নেওয়া হবে। তিনি কাগজের কর্তৃপক্ষকে লাবণী আর রাঘবের নাম সুপারিশ করলেন। ওদের চাকরি নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু কাগজের চাকরিটা করা হলো না লাবণীর। মিডিয়া ছিল তার পাখির চোখ। হঠাৎ এমন কিছু ঘটনা ঘটল যাতে আসল নিশানাটা বহু দূরে প্রায় মিলিয়ে গেল। জীবনটা তোলপাড় হতে হতে তাকে টেনে নিয়ে গেল অন্য একদিকে, যার জন্য সে আদৌ প্রস্তুত ছিল না। মাসকমে তাদের ব্যাচের
নন্দিনীর দিদি মালিনীর সে বছর বিয়ে ঠিক হয়েছে। নন্দিনী বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে নেমন্তন্ন তো করলই, সেই সঙ্গে শাসিয়েও দিল যে তার দিদির বিয়েতে যাবে না, ইহজীবনে সে তার মুখ দর্শন করবে না। হাজরা রোডে নন্দিনীদের বিরাট চারতলা বাড়ি। সামনের দিকে অনেকটা ফাঁকা জায়গা জুড়ে শামিয়ানা খাটানো হয়েছে। সেখানে নিমন্ত্রিতদের বসার ব্যবস্থা। মস্ত ছাদটা ঘিরে বিশাল প্যান্ডেল। লাবণীরা ঠিক করেছিল কয়েকটা গাড়ি ভাড়া করে বন্ধুরা একসঙ্গে বিয়ে বাড়িতে আসবে সন্ধ্যের পর। তারা এসেও গেল। নন্দিনীর বাড়িটা অজস্র ফুল আর নানা রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। আকুল করা সুরে সানাই বেজেই চলেছে। গিফট বক্স আর প্যাকেট ট্যাকেট নিয়ে লাবণীরা গাড়িগুলো থেকে নেমে বাড়ির ভেতরে শামিয়ানার কাছাকাছি চলে এসেছে। ছুটতে ছুটতে নন্দিনী এসে হাজির। হাসতে হাসতে বলল, তোরা এসেছিস? কি ভালো যে লাগছে, আয় আয়। কলবল করতে করতে সবাই এগিয়ে চলল। নন্দিনী তাদের তেতলায় মস্ত একটা হল ঘরে নিয়ে এলো। এখানেও গেস্টদের বসার জন্য চমৎকার বন্দোবস্ত। বলল, বস বস, কি দিতে বলবো? কফি, কাবাব টাবাব, না শরবত? ওরা বলল, ওসব পরে হবে, আগে দিদির কাছে নিয়ে চল। তেতলারই একটা বিশাল ঘরের পুরো মেঝেটা দামি কার্পেট দিয়ে মোড়া। মাঝখানে ফুলের ঝালর দিয়ে সাজানো চাদোয়ার তলায় যে বসে আছে, সে যে মালিনী দেখা মাত্রই বোঝা যায়। পরনে মেরুন রঙের মহার্ঘ শাড়ি। তার গলা, কান, হাত, আঙুলের গয়নাগুলো থেকে হীরের ঝলক ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। তাকে ঘিরে ডজন ডজন কিশোরী তরুণী এবং কয়েকজন বয়স্কা মহিলা অবিরত কলরব করে চলেছে। কোনো মজার কথায় একসঙ্গে সবাই গলা মিলিয়ে হেসে উঠছে। বিয়ের কনেকে ঘিরে যেমন হয় আর কি। ঘরের চারপাশে ফ্লাওয়ার ভাসের রজনীগন্ধা, গোলাপের তোড়া। ফুলে আর মেয়েদের পোশাক থেকে উঠে আসা পারফিউমের গন্ধে সারা ঘর মম করছে। মেয়েদের ভিড় সরিয়ে নন্দিনী সবান্ধবে মালিনীর কাছে চলে এলো। দিদি, এরা আমার বন্ধু, একসঙ্গে মাসকম করেছি। মিষ্টি হেসে মালিনী বলল, তোমরা এসেছো খুব আনন্দ হচ্ছে, কিন্তু আজ এমন একটা দিন যে জমিয়ে গল্প করবো তার উপায় নেই। সুধেন্দু বেশ হাসি খুশি, আমোদে ধরনের ছেলে। বলল, না না, আজ আপনার এমন সময় নেই যে গল্প করবেন। দিরাগমনে যখন আসবেন, নন্দিনী যদি আমাদের ইনভাইট করে, জামাইবাবু আর আপনার সঙ্গে ছুটি আড্ডা দেব। মালিনী ছোট বোনের দিকে তাকালো। এই ছুটকি, ওদের সেদিন কিন্তু আসতে বলবি। নন্দিনীর ডাকনাম যে ছুটকি, সেই প্রথম জানলো তার বন্ধুরা। ঠোঁট টিপে তার দিকে তাকিয়ে সবাই হাসতে লাগলো। দিদি হ্যাপি 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 ম্যারিড লাইফ হই হই করে এই ধরনের শুভেচ্ছা জানিয়ে গিফটগুলো দিয়ে সুধেন্দু, গোপাল, লাবণীরা হল ঘরে ফিরে এলো, সঙ্গে নন্দিনীও। এদিকে হলঘর প্রায় ভরে গেছে। কয়েকটা বেয়ারা ট্রেতে কফি, চা, শরবত, কাবাব, চিকেন পকোড়া, কাজু, পেস্তা ইত্যাদি নিয়ে ভিড়ের মধ্যে চক্কর দিচ্ছে। গেস্টরা যে যার ইচ্ছা মতো তুলে নিচ্ছে। লাবণীরাও নিল। খেতে খেতে লঘু মেজাজে গল্প চলছে। গোপা নন্দিনীকে বলল, এই তুই এখানে বসে আড্ডা মারছিস কেন? দিদির বিয়ে, কাজ কর গিয়ে। তোদের অ্যাটেন্ড করাই আমার কাজ, অন্য কাজের জন্য ডজন ডজন লোক আছে। ঠিক আছে, মন প্রাণ দিয়ে অ্যাটেন্ড কর। হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে কেউ ডেকে উঠল, ছুটকি। দেখা গেল দোতলা থেকে প্রৌঢ়ত্বের শেষ সীমায় পৌঁছে যাওয়া একজন সুশ্রী মহিলা এবং একটি যুবক, বয়স ৩০-এর নিচেই হবে, উঠে এলো। যুবকটির পরনে ধাক্কা পার ধুতি, তসরের পাঞ্জাবি, হাতে বিদেশি রিস্ট ওয়াচ। পাঞ্জাবির বোতামগুলোতে হিরে বসানো। এমন সুন্দর মানুষ কচ্ছিৎ কখনো চোখে পড়ে। গোপা, সুধেন্দু ও মঞ্জুশ্রীরা মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এদিকে নন্দিনী প্রায় লাফিয়ে উঠেছে। পিসি, অপুদা, তোমাদের তো সন্ধ্যের আগে আসার কথা, এত দেরি করলে কেন? মহিলা আর যুবকটির সঙ্গে নন্দিনী কি সম্পর্ক মোটামুটি বোঝা গেল। অপু বলল, কি করে আসবো? বেরিয়েছি ৫টায়, রাস্তায় যা জ্যাম ভাবতে পারবি না। ভিআইপি রোডে গাড়ি এত বেড়েছে যে নড়াচড়া করাই মুশকিল। এদিকে বাবা আর মা মিনিমাম ২৫ বার তোদের কথা জিজ্ঞেস করেছে। মহিলা বললেন, দাদা বৌদি কোথায় রে? দোতলায়, যেখানে বর আর বরযাত্রীরা এসে বসবে, সেই জায়গাটা ঠিক মতো সাজানো হয়েছে কিনা সার্ভে করতে গেছে।
চল অপু, দাদা বৌদির কাছেই আগে যাই। অপু বলল, তুমি যাও, আমি পরে আসছি। মহিলা চলে গেলেন। অপু রাঘব, সুধেন্দু, গোপাদের দেখিয়ে বলল, এদের তো চিনতে পারলাম না। এরা আমার বন্ধু, একসঙ্গে আমরা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তাম। আরে বাবা, একসঙ্গে আমি এত জার্নালিস্ট এর আগে কখনো দেখিনি। সুধেন্দু বলল, পাশ করেছি, কিন্তু এখনো কেউ জার্নালিস্ট হয়নি, হওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করেছি এখানে বেশ আড্ডা চলছে, আমিও খুব আড্ডাবাজ, বুঝতে পারি। সুদর্শন ঝকঝকে মিশুকে যুবকটিকে সবার ভালো লেগেছিল। তারা হৈ হৈ করে উঠল। নিশ্চয় নিশ্চয়ই। অপু বসে পড়ল। নন্দিনী বলল, অপুদা, আগে তোমাদের পরিচয়টা করিয়ে দিই। দরকার নেই, ওটা আমি নিজেই করে নিচ্ছি, বলে সুধেন্দু গোপাটোপাদের দিকে তাকালো। আমার ডাকনাম অপু, ভালো নাম অরিজিৎ মল্লিক। লেক টাউনে আমাদের ছোট একটা বাড়ি আছে, সেখানে আমার মা সরোজিনী মল্লিক আর আমি থাকি। একটা ছোটখাটো চাকরি করি, ব্যাস। নন্দিনী দুহাত নাড়তে নাড়তে চেঁচামেচি করতে লাগলো, এই তোরা বিশ্বাস করিস না, লেক টাউনে অপুদাদের বিশাল তেতলা বাড়ি। ও আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেছে, ব্রিলিয়ান্ট রেজাল্ট। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি খুব বড় পোস্টে আছে। এনাফ এনাফ, এবার চুপ কর। নন্দিনীকে থামিয়ে দিয়ে একে একে সুধেন্দুদের নাম টাম জেনে নিতে নিতে সবার শেষে লাবণীর দিকে তাকালো। লাবণী লক্ষ্য করেছে এতক্ষণ অন্য বন্ধুদের সঙ্গে অরিজিৎ কথা বলছিল ঠিকই, তবে বারবার তার চোখ এসে পড়ছিল তারই দিকে। সে সময় লাবণী ছিল খুবই সুন্দরী, সপ্রতিভ। সে নিজেও কি অরিজিৎকে দেখছিল না? অরিজিৎ হাসল। এবার আপনার কথা শুনি। আমি লাবণী। আমাদের খুব সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি। গলা উঁচু করে বলার মতো তেমন কিছুই নেই। অরিজিৎ কয়েক লহমা তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে নিল। তারপর দারুণ আড্ডা জমে উঠল। কত রকম টপিকস, পলিটিক্স, ক্রিকেট, ফুটবল, সিনেমা, স্টেজ, আনএমপ্লয়মেন্ট, ইত্যাদি ইত্যাদি। বিজনেস ম্যানেজমেন্টের তুখোড় ছাত্র অরিজিৎ দেশের তো বটেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের কত বিষয় যে জানে, বলার ভঙ্গিটাও চমৎকার, মুগ্ধ হয়ে শোনার মতো। আড্ডা যখন জমজমাট, সেই সময় এসে কি খবর দিল, ছুটকি, বরযাত্রীরা এসে গেছে, এখনই বিয়ে শুরু হবে, শিগগির বন্ধুদের নিয়ে আয়। বিয়ে দেখবি না? বিয়ের আয়োজন করা হয়েছে দোতলায়, ফুল টুল দিয়ে সাজিয়ে একটা শামিয়ানার ভেতর। আড্ডায় সবাই এতটা মেতে উঠেছিল যে কখন মালিনীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কেউ খেয়াল করেনি। নন্দিনী প্রায় লাফিয়ে উঠে বন্ধুদের সঙ্গে অরিজিৎকে তাড়া দিতে দিতে দোতলায় নামিয়ে নিয়ে এলো। মুহুর্মুহু উলুধ্বনি, শাঁখের আওয়াজ আর পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিয়ের কাজ চলছে। শামিয়ানার চারপাশ নানা বয়সের মেয়েদের ভিড়ে ঠাসা। পুরুষরা একটু দূরে থোকায় থোকায় দাঁড়িয়ে নানা রঙ্গ কৌতুকে হেসে হেসে উঠছে। নন্দিনীর মা বাবা এখানেই ছিলেন। নন্দিনী তাদের সঙ্গে বন্ধুদের পরিচয় করিয়ে দিল। সবাই প্রণাম করতে যাচ্ছিল, নন্দিনী বাবা হাত তুলে তাদের থামিয়ে দিয়ে হেসে হেসে বললেন, এতজনে প্রণাম নিতে গেলে এ রাত ভোর হয়ে যাবে, প্রণামগুলো তোলা রইল, পরে একদিন হবে। ছুটকি, বিয়ে শেষ হতে মাঝরাত হয়ে যাবে, তোর বন্ধুদের আগেই খাইয়ে দিস, ওদের তো বাড়ি ফিরতে হবে। লাবণীদের বললেন, এটা তোমাদের দিদির বিয়ে, আনন্দ করে খেও, যার যেটা ইচ্ছে চেয়ে নেবে কিন্তু। কিছুক্ষণ বিয়ের অনুষ্ঠান দেখার পর নন্দিনী বন্ধুদের নিয়ে ছাদে চলে এলো। অরিজিৎ সঙ্গে এসেছে। বলল, আলাপ পরিচয় হলো, সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে খাওয়া যাবে, তাই এসে পড়লাম, আপত্তি নেই তো? সবাই হৈ হৈ করে উঠল। একেবারেই না, আপনার কোম্পানি পাওয়া ইটস এ প্লেজার। লাবণী কিছু বলল না, নিঃশব্দে লক্ষ্য করতে লাগলো। যাদের মস্ত প্যান্ডেলের বেশিরভাগটা জুড়ে টেবিল চেয়ার পেতে খাওয়ানোর ব্যবস্থা। অন্য নিমন্ত্রিতদের মধ্যে অনেকেই এসে গেছে। প্যান্ডেলের একধারে মুখোমুখি লম্বা দুটো রো ফাঁকা রয়েছে। নন্দিনী বন্ধুদের সেখানে নিয়ে বসালো। একটা রোয়ের শেষ দিকে বসেছে লাবণী, তারপর তিন চারটে খালি চেয়ার। আচমকা অরিজিৎ লাবণীর ঠিক পাশের চেয়ারটায় এসে বসল। অরিজিৎকে এই লক্ষ্য রাখছিল তার পাশের চেয়ারটা কেউ দখল করেনি, তাই চটপট এসে বসে পড়ল। ওর মাথায় কি কোনো মতলব ঘুরছে? মনটা কেমন ঘোলাটে হয়ে গেল, সেই সঙ্গে একটু অস্বস্তিও হচ্ছে।
আবার অল্প অল্প ভালোও লাগছে। কেন লাগছে লাবণী বলতে পারবে না। গলা অনেকটা নামিয়ে অরিজিৎ বলল, তেতলার হলঘরে আমরা সবাই যখন হইচই করে আড্ডা দিচ্ছিলাম, আপনি কিন্তু ২-৪টের বেশি কথা বলেননি। এটাও আপনার নজরে পড়েছে? পড়বে না? আপনি তো একেবারেই চুপচাপ ছিলেন। আমার শুনতে বেশি ভালো লাগে। ইউ আর ভেরি স্পেশাল। আপনার সঙ্গে যখন পরিচয় হলো তখনই কিন্তু জানিয়ে দিয়েছিলাম আমি মিডল ক্লাস ফ্যামিলির সামান্য একটি মেয়ে। কে সামান্য কে অসামান্য মুখ দেখে খানিকটা বুঝতে পারি। হু বাবা, আপনার এই গুণটাও আছে? অরিজিৎ হাসল। উর্দি পরা বেয়ারারা খাবার এনে প্লেটে প্লেটে দিয়ে যেতে লাগলো। দুই রোয়ের মাঝখানে দাঁড়িয়ে নন্দিনী অনবরত বলতে লাগলো, একে ফ্রাই দাও, ওটপাত খালি, পোলাও আর কোরমা নিয়ে এসো ইত্যাদি। হৈ হৈ করেই খাওয়া দাওয়া চলছে। খেতে খেতে অরিজিৎ অন্য সবার সঙ্গে গলা মেলাচ্ছে। আবার কণ্ঠস্বর নামিয়ে লাবণীর সঙ্গে দু একটা কথা বলছে। খাওয়া শেষ হলে সবাই নিচে নেমে এলো। তখনও বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি। লাবণীরা সিঁড়ি ভেঙে ভেঙে বাইরের রাস্তায় চলে এলো। যেসব গাড়ি ভাড়া করে তারা এসেছিল সেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এগুলোই তাদের সবাইকে বাড়ি পৌঁছে দেবে। নন্দিনী বন্ধুদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। সঙ্গে অরিজিৎ এসেছে। সবাই যখন একে একে গাড়িতে উঠছে সেই ফাঁকে অরিজিৎ লাবণীকে বলল, আবার কবে দেখা হবে? লাবণী স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো। এইরকম কোনো অনুষ্ঠানে আপনাকে আর আমাকে যদি ইনভাইট করা হয়, দেখা হলেও হতে পারে। তবে তার সম্ভাবনা অ্যাটল আছে বলে মনে হয় না। বলেই গাড়িতে উঠে গেল। বাড়ি ফিরে শুতে শুতে 12টা বেজে গেল। কিন্তু ঘুম আসছে না। বারবার অরিজিতের মুখটা মনে পড়ছে। এত সুপুরুষ, ম্যানেজমেন্টের চোখ ধাঁধানো রেজাল্ট, দুর্দান্ত কেরিয়ার, পয়সাওয়ালা বাড়ির একমাত্র ছেলে। সবে তো সেদিনই আলাপ হয়েছে। ২-৪টের বেশি কথা হয়নি। তার সম্বন্ধে অরিজিতের এত আগ্রহ কেন? উটকো চিন্তাটা মাথা থেকে জোর করে বের করে দিতে সময় লাগলো লাবণীর। তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙল বেশ বেলায়। মুখ টুক ধুয়ে চা খেয়ে লেখার টেবিলে গিয়ে বসল লাবণী। বাংলা কাগজের অমলেস্তা আর ইংরেজি ডেইলির নিউজ এডিটর বিজয়দা অর্থাৎ বিজয় পালিত তাদের ২ কাগজের জন্য ২টো টপিক দিয়েছেন। লেখা দুটো ৪ কি ৫ দিনের ভেতর দিতে হবে। আগে থেকেই ঠিক করা আছে। বাংলা কাগজের লেখাটা প্রথমে শেষ করে ইংরেজি কাগজটায় হাত দেবে। কাগজ কলম টলম টেবিলের ড্রয়ার থেকে বের করে মনে মনে লেখাটা শুরু থেকে শেষ অবধি মোটামুটি সাজিয়ে নিয়ে শুরু করতে যাবে। দেবনাথ দরজার বাইরে থেকে বললেন, বেরুচ্ছি রে, 10:45 বাজে। আজ অফিসে নির্ঘাত লেট। কাল রাত্রিরে তুই তখন বিয়ে বাড়িতে। সমুটার জ্বর এসেছে। মালতী আছে, তবু তুই ২-১ বার গিয়ে ছেলেটাকে দেখে আসিস। আসবো আসবো, তুমি ভেবো না। দেবনাথ চলে গেলেন। তারপর মাত্র ১০-১২ লাইন লিখেছে লাবণী। হঠাৎ রাঘবের ফোন। এখনো বিছানায় চিৎপাত হয়ে পড়ে আছিস নাকি? না রে না, উঠে পড়েছি। অমলেশদা খুব ভালো মানুষ, সিম্প্যাথেটিক, কিন্তু সময় মতো লেখা না দিলে ফায়ার হয়ে যান। তোর আর আমার লেখা পরশুদিন দিতে হবে, মনে থাকে যেন। রাঘবের মতো বন্ধু হয় না। লাবণী বলল, সেই লেখাটা নিয়েই তো বলছি। গুড, ছাড়ছি। আরো কয়েক লাইন লেখার পর আবার ফোন। এবার নন্দিনী। রীতিমতো অবাকই হলো লাবণী। কিরে, বিয়ে বাড়িতে এত ব্যস্ততা, তার মধ্যে হঠাৎ ফোন করলি? এনিথিং আর্জেন্ট? এই কাল খেতে বসে ফিসফিস করে কি বলছিল রে অপুদা? তুই লক্ষ্য করেছিস? আমি একা কেন, আরো কেউ কেউ দেখেছে। অরিজিৎ যা যা বলেছে সব জানিয়ে দিল। নন্দিনী বলল, তোকে একটা ব্যাপার জানানো দরকার। অপুদার মা আমার আপন পিসি নয়। আমাদের সঙ্গে লতায় পাতায় সম্পর্ক, তবে ঘনিষ্ঠতা আছে। আমাদের বাড়ির সব ফাংশনে ওরা আসে। ওদের বাড়ির ফাংশনে আমরা যাই। অপুদার সব ভালো, তবে সুন্দরী মেয়ে দেখলে কাত হয়ে পড়ে। এটা ওর ডিজিজ। বলেই লাইনটা কেটে দিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকে লাবণী। তারপর ফের লিখতে লাগলো। কাল রাত্রিরেই তো অরিজিতের চিন্তাটা খারিজ করে দিয়েছে। এ নিয়ে আর ভাবাভাবির প্রয়োজন নেই। মালিনীর বিয়ের পর ১০-১২টা দিন কেটে গেছে। দুপুরবেলা ড্রয়িং রুমের ডিভানে কাত হয়ে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল লাবণী। ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। অন্য মানুষের মতো সেটা তুলে
হ্যালো বলতেই ওধার থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো। সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল যেন। চমকে উঠে বসল সে। আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? ওটা পাওয়া কি খুব কঠিন? কতটা সহজ? আপনি যে কাগজ দুটোয় লেখেন, সে দুটোতেই আমার জানাশোনা কেউ কেউ কাজ করে। লেখার সঙ্গে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েছেন, এটাই নাকি নিয়ম। বুঝতেই পারছেন তাদের কারো কাছ থেকে দুটোই জেনে নিয়েছি। সে যাক, আমার ইচ্ছে আপনার সঙ্গে একদিন দেখা হোক। যদি বলেন ভালো কোনো রেস্তোরাঁয় টেবিল বুক করি। মুখটা কঠিন হয়ে উঠল লাবণীর। অরিজিৎ বাবু, অনেক মিডল ক্লাস ফ্যামিলির ভ্যালুস নষ্ট হয়ে গেছে, তারা বদলে গেছে। আমরা কিন্তু পুরনো ভ্যালুগুলো ধরেই আছি। বার কাম রেস্তোরাঁয় কোনোদিনই যেতে পারবো না। না না, যে রেস্তোরাঁর কথা বলছি সেখানে বার নেই। না থাক, আমি যাকে একবার মাত্র দেখেছি তার সঙ্গে রেস্তোরাঁয় যাব ভাবলেন কি করে? এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। তাহলে আপনি যেখানে কমফোর্ট ফিল করবেন সেখানেই আমাদের দেখা হবে। মনে আছে এক বৃহস্পতিবার ফোন করেছিল অরিজিৎ। তার ঠিক দুদিন বাদে রবিবার বিকেলে সে তাদের বাঁশদ্রোণী বাড়িতে এসে হাজির। বিতৃষ্ণায় রাগে গা রিরি করে উঠেছে লাবণীর। ভেবেছিল ঘাড় ধরে বের করে দেয়, কিন্তু পারা যায়নি। বাবার সঙ্গে আলাপ করিয়ে দিতে হয়েছে। চা মিষ্টি খেতে খেতে সে বাবার সঙ্গে ফুরফুরে মেজাজে গল্প করেছে। সমুর ঘরে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে হেসে হেসে কথা বলেছে। যাবার সময় বাবার কানে যাতে না যায় তাই গলা নামিয়ে বলে গিয়েছিল, বলেছিলাম দেখা করব, করলাম তো। অরিজিৎকে দেবনাথের খুব ভালো লেগেছে। সে চলে যাওয়ার পর তিনি বললেন, ছেলেটা চমৎকার, কি সুন্দর ব্যবহার। সেই শুরু। তারপর ছুটির দিনে তো বটেই, সপ্তাহের অন্য দিনেও সন্ধ্যের পর আসতে লাগলো অরিজিৎ। দেবনাথের সঙ্গেই গল্প করত বেশি। প্রথম প্রথম তাকে দেখলে মুখ চোখ শক্ত হয়ে উঠত লাবণীর। কোন উদ্দেশ্য মাথায় পুরে সে লেকটাউন থেকে বাঁশদ্রোণীতে আসতো তাই নিয়ে যথেষ্ট ধন্ধ ছিল তার। কবে থেকে সংশয় অস্বস্তি বিরক্তি কেটে যাচ্ছিল খেয়াল নেই। দেবনাথকে জানিয়ে দু চার দিন লাবণীকে নিয়ে বেড়াতেও বেরিয়েছে অরিজিৎ। লাবণী খুব একটা আপত্তি করেনি। মনে হচ্ছিল অরিজিৎকে বিশ্বাস করা যায়। বাইরে বেরোলে কোনোদিনই বড় হোটেলে বা রেস্তোরাঁয় তাকে নিয়ে যায়নি। রাস্তার ধারে খুব সাধারণ চায়ের দোকানে ঢুকে চা টোস্ট কি অন্য কিছু খেত। ততদিনে তারা একজন আরেকজনকে তুমি করে বলতে শুরু করেছে। চাটা খেতে খেতে মজা করে লাবণী বলল, তোমরা তো সোসাইটির উঁচু স্তরের মানুষ, হঠাৎ মিডল ক্লাসের লেভেলে নেমে আসতে চাইছো যে? অরিজিৎ হাসত, উত্তর দিত না। এদিকে আগের মতো আর লেখালেখিতে লাবণীর তেমন মন নেই। লেখার জন্য তথ্য জোগাড় করতে কত জায়গায় ছুটত। ন্যাশনাল লাইব্রেরি ছাড়াও কলকাতার অন্য অনেক পুরনো গ্রন্থাগারে গিয়েও বই ঘাঁটাঘাঁটি করত। অরিজিৎ তাদের বাড়িতে সেই যে প্রথম এসেছিল তার কিছুদিন পর থেকে লেখার উৎসাহ বা উদ্যম যেন কমে আসছিল। কাগজের অফিসগুলোতেও আগের মতো ততটা যেত না। রাঘব ফোনে কখনো কখনো লাবণীদের বাড়িতে এসে রাগারাগি করত। দেখ, আমাদের চাকরির সুযোগ এসে গেছে, অমলেশদার কথা মতো লেখালেখিটা যদি সিরিয়াসলি না করিস তোর ওপর তার ইমপ্রেশনটা কি হবে? ওদিকে বিজয়দাও আমি গেলে তোর কথা জিজ্ঞেস করেন, সুযোগ কিন্তু বারবার আসে না। রাঘব যে তার এত প্রিয় বন্ধু, এত হিতাকাঙ্ক্ষী, অরিজিতে তাদের বাড়ি আসে এ খবরটা তখনও তাকে দেয়নি লাবণী। রাঘবের তারায় মাঝে মাঝে কাগজের অফিস দুটোতে যেত সে। অমলেশ বা বিজয়ের ফরমাস মতো দু একটা লেখা লিখে দিত। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর দেবনাথ তার ঘরে এলেন। একটা চেয়ার টেনে বসতে বসতে বললেন, তোর সঙ্গে দরকারি কথা আছে খুকু। লাবণী উৎসুক চোখে তাকিয়েছে। কি কথা বাবা? অরিজিৎকে তো বেশ কিছুদিন ধরে দেখছি, বেশ ভদ্র, ভালো ছেলে, উচ্চশিক্ষিত, লাইফ এস্টাবলিশড। অরিজিৎ আমার কাছে একটা প্রপোজাল দিয়েছে। কি সেই প্রপোজাল? ও তোকে বিয়ে করতে চায়। কিছুক্ষণ নীরবতা। তারপর লাবণী বলল, একটা কথা ভেবে দেখেছো বাবা? কি? তোমার বয়স হয়েছে,
রিটায়ারমেন্টের আর 2-3 বছর বাকি। মানুষ তো অমন নয়। আমি খারাপের দিকটা ভাবছি। ধরো আমার বিয়েটা হলো আর হঠাৎ তোমার কিছু হয়ে গেল। সুমুর তখন কি হবে? কে তাকে দেখবে? অরিজিতের সঙ্গে সেসব কথাও আমার হয়েছে। আমার কিছু হলে সে সুমুর দায়িত্ব নেবে। বাবার সঙ্গে অরিজিতের এত সব কথা হয়েছে আগে জানতে পারেনি লাবণী। সে চুপ করে থাকে। আগের মতো সংশয় কাঠিন্য না থাকলেও অরিজিৎ সম্পর্কে বরাবর একটা দ্বিধা থেকে গেছে তার। সে তাদের বাড়ি আসে, তার সঙ্গে বন্ধুত্বও হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিয়ে? বিশ্বব্রহ্মাণ্ডে সুন্দরী মেয়ের কি খুবই অভাব? অরিজিৎ আঙুল তুলে একটু ইশারা করলে লাবণীর চেয়ে অনেক বেশি রূপসী, অনেক বেশি বিদুষী অভিজাত পরিবারের মেয়েদের বাবারা তাদের লেকটাউনে বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে যেত। লাবণীর মতো সাদামাটা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের মধ্যে কি পেয়েছে অরিজিৎ? এই ধন্দটা কিছুতেই পুরোপুরি কাটছে না। দেবনাথ বললেন, কিরে, কিছু বলছিস না যে? আমাকে কদিন ভাবতে দাও। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। বিয়ের অনুষ্ঠানটা লাবণী আর অরিজিতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা হৈ হৈ করে মাতিয়ে দিল। শুধু দুজন বাদ, রাঘব আর নন্দিনী। রাঘব বলেছে আর কদিন ওয়েট করলে চাকরিটা হয়ে যেত। চাকরি হলে পায়ের তলায় শক্ত জমি পাওয়া যেত, সেটা একটা বড় শক্তি। নন্দিনী বলেছে, উপদাকে বিয়ে করলি? দেখা যাক। সে হয়তো কোনো ইঙ্গিত দিতে চেয়েছিল, লাবণী শুনেও শোনেনি। বিয়ের পর অরিজিতের লেকটাউনের বিশাল বাড়িতে চলে এলো লাবণী। প্রথম দিকে সরোজিনী ভালোই ব্যবহার করতেন, হেসে হেসে কথা বলতেন। মুখ কাচুমাচু করে অরিজিৎ একদিন বলেছে, দেখো, আমার যে টাইপের কাজ তাতে প্রায়ই পার্টিতে যেতে হয়, অনেককে সঙ্গ দিতে, ড্রিঙ্কও করতে হয়। দ্যাটস আ পার্ট অফ মাই জব। তুমি তো আবার পিউরিটান, রাগ করবে না তো? লাবণী বলেছে, বাইরে যা খুশি করতে পারো, বাড়িতে এসে মাতলামি না করলেই হলো। আর একটা কথা, আমার বন্ধু রাঘবকে চেনো তো? চিনি। তোমাদের সঙ্গেই তো মাস কম করেছে। হঠাৎ তার কথা উঠছে কেন? ওর মতো ছেলে হয় না। আমরা একসঙ্গে লেখালেখি শুরু করেছিলাম। আমার ধারণা ও এখানে চলে আসতে পারে। ও চায় আমি লেখাটা যেন না ছাড়ি, সেজন্য তাড়া দিতে আসবে। আসুক না, নো প্রবলেম। লেকটাউনে এসে যেন ওর স্বপ্নের উড়ানে উঠে পড়েছিল লাবণী। জীবনটা মসৃণ ভাবেই কেটে যাচ্ছিল। সত্যিই রাঘব কোনো কোনো দিন চলে আসতো। বাংলা দৈনিকে তার চাকরি হয়ে গেছে। বলতো, অমলেশ দা তোর জন্য একটা পোস্ট খালি রেখেছে, তুই গেলেই চাকরিটা হয়ে যাবে। লাবণী বলতো, চাকরি আমি করব না। তাহলে লেখালেখিই কর, এত ভালো লিখিস, ওটা ছাড়িস না। তারা দিয়ে দিয়ে কচ্ছিৎ কখনো লাবণীর কাছ থেকে দু একটা লেখা আদায় করত রাঘব। এর মধ্যে প্রায়ই উড়ো চিঠি আর অচেনা কারোর ফোন আসতো। যাকে বিয়ে করেছেন সেই লোকটা বদ, দুশ্চরিত্র, অনেক মেয়ের ক্ষতি করেছে, সাবধান। লাবণী পাত্তা দিত না। অরিজিতের কথাবার্তায়, আচরণে এমন কিছুই পাওয়া যায়নি যা আপত্তিকর। এইভাবেই চলছিল। হঠাৎ অরিজিৎ যেন বদলে যেতে লাগলো। কোনো কোনো দিন তার ফিরতে মাঝরাত পেরিয়ে যায়। দু একদিন ফেরেই না। জিজ্ঞেস করলে যা জবাব দেয় সেগুলো বিশ্বাসযোগ্য নয়। এ নিয়ে বেশি বললে ক্ষেপে যায়। লাবণী টের পায়, লেকটাউনে আসার পর দিনগুলো যেভাবে কাটছিল তেমনটা আর নেই। সব সময় দুশ্চিন্তা, মানসিক চাপ। সরোজিনীকে বললে তিনি ঝাঁঝিয়ে ওঠেন, আমাকে এসব বলো না, কেন আমার ছেলের নামে বদনাম করছো? লাবণী হতবাক হয়ে যায়। একদিন অরিজিতের অফিসের একটি জুনিয়র এক্সিকিউটিভ, নাম তরুণ সেন, লাবণীকে ফোন করলো। ম্যাডাম, অফিসের বাইরে একটা প্রাইভেট বুথ থেকে ফোন করছি, আপনাকে একটা খবর দিতে চাই। আমার নামটা জানাজানি হলে ভীষণ বিপদে পড়ব। তরুণকে ভালোই চেনে লাবণী। অফিসের কাজে অরিজিতের কাছে লেকটাউনের বাড়িতে অনেকবার এসেছে। খুবই ভদ্র, বিনয়ী। লাবণী বলল, কেউ জানবে না, আপনি বলুন। খুব টেনশন চলছিল। সে কোনো দুঃসংবাদের জন্য অপেক্ষা করতে লাগলো। তরুণ যা জানালো
তা এই রকম। তাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন জুনিয়র অফিসার, নাম কল্পনা মির্চান্দানির সঙ্গে অরিজিৎ জড়িয়ে পড়েছে। দু একদিনের মধ্যে সপ্তাহখানেকের জন্য তারা মুম্বাই যাবে। এই নিয়ে অফিসে সবাই ছিছি করছে। আগেও এরকম অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন স্যার, আপনাকে সাবধান করে দিলাম। ফোনটা অফ করে বাকি দিনটা উদ্ভ্রান্তের মতো কাটিয়ে দিল লাবণী। রাত্রিরে অরিজিৎ ফিরে এলে খাওয়া দাওয়ার পর তাকে জিজ্ঞেস করল, কল্পনা মির্চান্দানি কে? অরিজিৎ চমকে উঠল, তারপর ঠান্ডা গলায় বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। এ নিয়ে মাথা ঘামাতে হবে না। হবে, কারণ আমি তোমার স্ত্রী। স্ত্রী? একটা থার্ড ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে করুণা করে বিয়ে করেছিলাম। আর কোনো কথা বলবে না। একটা মানুষের রাতারাতি এমন পরিবর্তন ঘটতে পারে ভাবাই যায় না। লাবণী বলল, আমি কি তোমার করুণা চাইতে এসেছিলাম? স্টপ ইট। এরপর শুরু হলো অশান্তি, তিক্ততা, চিৎকার চেঁচামেচি, নোংরা নোংরা গালাগাল। লাবণীর ওপর তীব্র মানসিক নির্যাতন। আশ্চর্য, ছেলের সঙ্গে তার মা সরোজিনী মল্লিকও গলা মেলালেন। জীবন অতিষ্ঠ হয়ে উঠল। একদিন লাবণী বলল, এই নরককুণ্ঠে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। অরিজিৎ ক্ষেপে ওঠেনি, শান্ত গলায় বলল, ভেরি গুড ডিসিশন। চলো, কালই আমরা কোর্টে গিয়ে সেপারেশনের জন্য একসঙ্গে অ্যাপিল করি। ব্যাপারটা পিসফুলি মিটে যাবে। অত সহজে তোমাকে ডিভোর্স দেব না। কি চাও? টাকা? বলো, কত দিতে হবে? টাকা দিয়ে তুমি ডিভোর্স কিনতে পারবে না। তোমাকে আমি একটা শিক্ষা দিতে চাই। লেক টাউন থেকে বাঁশদ্রোণীতে বাবার কাছে চলে এলো লাবণী। মানুষ সে কত নিচের স্তরে নামতে পারে অরিজিৎরা এবার দেখিয়ে দিল। ওরা ডিভোর্সের মামলা করল। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে লাবণীর ব্যভিচারের ওপর জোর দেওয়া হয়েছে। রাঘব যে লেক টাউনে লাবণীকে লেখা টেকার জন্য তাড়া দিতে যেত, সেটা ওরা কাজে লাগিয়েছে। সরোজিনী মল্লিক আদালতে দাঁড়িয়ে হলফ করে বলেছেন, অরিজিৎ যখন বাড়িতে থাকতো না, দুপুরের দিকে প্রায়ই রাঘব আসত। অত বড় বাড়িতে তিনি তখন তার ঘরে ঘুমোচ্ছেন। কোনো কোনো দিন ঘুম না এলে এধারে ওধারে হয়তো ঘুরছেন। হঠাৎ রাঘবের সঙ্গে লাবণীকে জঘন্য আপত্তিকর অবস্থায় দেখতে পেতেন। বকাবকি করেও ছেলের বউকে তিনি শোধরাতে পারেননি। অগত্যা ছেলেকে জানাতে হয়েছে ইত্যাদি। স্তম্ভিত হয়ে গেছে লাবণী। একজন ভদ্র বংশের বয়স্কা মহিলা শপথ নিয়ে কোর্টে মিথ্যা বলতে পারেন, ভাবা যায় না। এই মামলা নিয়ে চারিদিকে এত কুৎসার উঠেছিল যে কারোর মুখের দিকে তাকানো যেত না। আদালতে যখন লাবণীকে তলব করা হতো, তার মনে হতো আগুনের বলয়ের ভেতর দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়ে গেল। তারপর অনেকদিন লাবণী বাড়ি থেকে বেরোতো না। মুহ্যমানের মতো নিজের ঘরে বসে বা শুয়ে থাকতো। খেতে চাইতো না, ঘুমোতো না। যে অভিযোগে বিবাহ বিচ্ছেদটা হয়েছে, সেটা তাকে এমন আঘাত দিয়েছে যে বেঁচে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছিল। কেনই বা অরিজিৎ তাকে বিয়েটা করল? আবার কেনই বা 2 বছর পেরোতে না পেরোতে অন্য একটা মেয়ের জন্য রাঘবের মতো সরল ভালো মানুষকে তার সঙ্গে জড়িয়ে নোংরা খেলাটা খেলল? সেই রহস্যের তলকুল পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে বিয়েটা যে হয়েছিল, তা কি অরিজিতের ক্ষণিকের মোহে? সেই দুঃসময়ে পাশে থেকেছেন বাবা আর রাঘব। রাঘবের গায়ে তার জন্য তো কম পাক লাগেনি। তবু সে সময় পেলেই বাঁশদ্রোণী বাড়িতে চলে আসতো। দুজনে তাকে বোঝাতো, এত ভেঙে পড়লে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে। সময় এক আশ্চর্য জাদুকর। সব দাহ ধীরে ধীরে জুড়িয়ে দেয়। বুকের সেই দগদগে ক্ষতটা একদিন শুকিয়েও গেল। সাতরং চ্যানেলের অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে রাঘবের। সেই তাদের ধরাধরি করে ওদের নিউজ ডিপার্টমেন্টে লাবণীর চাকরির ব্যবস্থা করে। কয়েক বছর পর সে এখন সেখানকার ডেপুটি নিউজ এডিটর। দেবনাথ মারা গেছেন। বাড়িতে এখন সে আর সোমু এবং 3টি কাজের লোক। কতক্ষণ অন্যমনস্ক হয়েছিল খেয়াল নেই। হঠাৎ ট্যাক্সিটা বেশ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সেই সঙ্গে চালকের কণ্ঠস্বর কানে এলো, দিদি, আমরা পৌঁছে গেছি। স্মৃতির অতল স্তর থেকে উঠে এলো লাবণী। চোখে পড়ল সামনেই একটা বড় গেট। তার মাথায় আধখানা বৃত্তের আকারের সাইনবোর্ডে বড় বড় হরফে লেখা শিবানিকেতন। গেটের পর সবুজ ঘাসের একটা লন পেরুলে হলুদ রঙের মস্ত 4তলা বিল্ডিং।
ট্যাক্সি থেকে নেমেই ভাড়াটারা মিটিয়ে গেটের দিকে এগিয়ে গেল লাবণী। একটা উঁচু টুলের ওপর দারোয়ান বসেছিল। তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, বাদিক থেকে একজন বৃদ্ধা এগিয়ে এলেন। এসো মা, তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। চমকে উঠল লাবণী। একসময় কি স্বাস্থ্য ছিল সরোজিনীর, এখন আর চেনাই যায় না। গাল বসে গেছে, পুরু লেন্সের চশমার ওধারে চোখ দুটো কোটরে ঢোকানো, কণ্ঠার হাড়, শীর্ণ হাতের শিরাগুলো বড় বেশি প্রকট, সারা শরীর জুড়ে ভাঙচুরের চিহ্ন। যে সরোজিনী মল্লিককে সে লেকটাউনে দেখে এসেছিল, ইনি যেন তার ধ্বংসস্তূপ। সবুজ লনটা পেরিয়ে দুজনে মেইন বিল্ডিং এ ঢুকলো। তারপর বাঁদিকের প্রশস্ত করিডর দিয়ে কয়েক পা এগিয়ে ডান পাশে একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন সরোজিনী। দরজায় পর্দা ঝুলছে, সেটার একপাশে কাঠের ফলকে ইংরেজিতে লেখা অফিস, অন্যদিকে কাঠের ফলক, তাতে লেখা ইন্দুমতি ব্যানার্জি, সুপারিনটেন্ডেন্ট। পর্দাটা একধারে ঠেলে দেয় সরোজিনী। ভেতরে একটা গদি আটা মস্ত চেয়ারে বসে আছেন বিপুল আকারের একজন মধ্যবয়সিনী। বোঝা গেল ইনি ইন্দুমতি। তার সামনে বড় টেবিল, টেবিলের এধারে কয়েকজন মহিলা বসে আছেন। ঘরের দেওয়ালগুলো জুড়ে ঢাউস ঢাউস ঘরের দেওয়ালগুলো জুড়ে ঢাউস ঢাউস স্টিলের আলমারি। ইন্দুমতি সরোজিনীকে দেখতে পেয়েছিলেন, জিজ্ঞেস করলেন, কিছু দরকার আছে? আমার একজন গেস্ট এসেছে, মেয়ের মতো, তাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। বোঝা গেল সুপারিনটেন্ডেন্টের অনুমতি ছাড়া এখানকার আবাসিকরা বাইরের কাউকে নিজের ঘরে নিয়ে যেতে পারে না। কাছেই সিঁড়ি। সরোজিনী লাবণীকে সঙ্গে করে দোতলায় একটি ঘরে চলে এলেন। একজনের পক্ষে এ ঘরটা বেশ ভালোই। একধারে সিঙ্গেল বেড খাট, ছোটখাটো একটা আলমারি, এক দেওয়ালে টিভি আটকানো, ব্র্যাকেটে কিছু শাড়ি, নাইটি টাইটি, তাছাড়া দু তিনটে চেয়ার, একটা মাঝারি টেবিল ইত্যাদি। লাবণীকে একটা চেয়ারে বসিয়ে নিজে বিছানায় বসলেন সরোজিনী। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। জানি তুমি খুব ব্যস্ত মানুষ, আধ ঘন্টার বেশি আটকে রাখবো না। লাবণী নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। সরোজিনী বললেন, তোমার সঙ্গে আমি অনেক দুর্ব্যবহার করেছি। বিশ্বাস করি তুমি সৎ, নিষ্কলঙ্ক চরিত্রের মেয়ে। তোমার বন্ধু রাঘবও তাই। তবু আদালতে হলফ করে মিথ্যে বলেছি। গ্লানি আর অপরাধ বোধে কতদিন যে ঘুমোতে পারিনি। তোমাদের দুজনের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাবণী উত্তর দিল না। সরোজিনী থামেননি। কেন আমাকে এই পাপটা করতে হয়েছিল কেন জানো? গর্ভে আমি একটা অমানুষ জন্তুকে ধারণ করেছিলাম। তার চাপে, তার ভয়ে আমাকে এটা করতে হয়েছিল। কত মেয়ের যে ও ক্ষতি করেছে। তার গলা প্রায় বুজে এলো। অনুশোচনায় জর্জরিত বৃদ্ধাকে দেখতে দেখতে যে নিস্পৃহতা আর কাঠিন্য নিয়ে লাবণী এখানে এসেছিল, সেসব ততটা তীব্র আর রইল না। নরম গলায় বলল, শান্ত হন, যা হবার তা তো হয়েই গেছে। তুমি আমাকে ক্ষমা করলে কিনা? সরোজিনী ব্যাকুল হয়ে উঠলেন। যা চুকে বুকে গেছে তা নিয়ে আমি আর ভাবি না। আপনি এ নিয়ে আর কষ্ট পাবেন না। অনেকক্ষণ নীরবতা। তারপর লাবণী বলল, একটা কথা জিজ্ঞেস করব? করো করো। লেকটাউনে এত বড় বাড়ি থাকতে আপনি কেন এই ওল্ড এজ হোমে? তুমি কিছু শোনোনি? কি শুনবো? তোমার বন্ধু ছুটকি, মানে নন্দিনী, তোমাকে কিছু বলেনি? ওর সঙ্গে অনেকদিন আমার যোগাযোগ নেই। আমি যার গর্ভধারিণী, সেই আমাকে এখানে পাঠিয়েছে। এরপর সরোজিনী যা বলে গেলেন তা মোটামুটি এরকম। লাবণী চলে আসার পর কল্পনা মির্চান্দানি নামে একটা সিন্ধি মেয়েকে অরিজিৎ বাড়িতে এনে তোলে। কিছুদিন শান্তশিষ্টই ছিল ওরা। তারপর দিনের পর দিন পীড়ন চালিয়ে লেকটাউনের বাড়ি, ব্যাংকের টাকা, লকার টকার সব নিজের নামে লিখিয়ে নেয়। তারপর বাড়িটারি বিক্রি করে সরোজিনীকে বৃদ্ধাশ্রমে রেখে আমেরিকায় চলে যায়। যাওয়ার সময় বলেছিল, আমেরিকার জল হাওয়া সরোজিনীর সহ্য হবে না, সেখানকার পরিবেশ অন্যরকম, তিনি এই বয়সে মানিয়ে নিতে পারবেন না। সেবানিকেতন খুব ভালো ওল্ড এজ হোম, চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়া
সমস্ত কিছুর ব্যবস্থা চমৎকার, যত্ন সেবা কোনো কিছু ত্রুটি হবে না। মোটামুটি একটা হিসেব করে তার নাকি জীবনের জন্য যথেষ্ট টাকাই হোমে জমা রাখা আছে। তাছাড়া বছরে এক দুবার অরিজিৎরা তো আসবেই। বলতে বলতে বৃদ্ধার চোখে মুখে রাগ, ঘৃণা, বিতৃষ্ণা, উত্তেজনা, নৈরাশ্য, কত রকমের অভিব্যক্তি যে ফুটে উঠতে লাগলো। ওরা আমাকে ঠকিয়েছে জানো। কয়েকদিন আগে আমাকে হোম থেকে জানানো হয়েছে যে টাকা অপুরা জমা দিয়ে গেছে তাতে আর মাত্র 2 দিন চলবে। ওরা আমাকে সর্বশান্ত করে চলে গেছে। হাঁপাতে হাঁপাতে তিনি 2 হাতে মুখ ঢাকলেন। তার পিঠটা ফুলে ফুলে উঠতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মুখ থেকে হাত সরালেন সরোজিনী। লাবণী বলল, পরশু তো আপনাকে হোম ছাড়তে হবে। তখন কি করবেন, কোথায় যাবেন, কিছু ঠিক করেছেন? না, তবে রাস্তা আছে, গাছতলা আছে, লোকের বাড়ি রোয়াক আছে। রাতটা কোনো একটা জায়গায় কেটে যাবে, কিন্তু খিদের জ্বালাও তো থাকবে। কারোর কাছে কোনোদিন হাত পাততে হয়নি, জানি না কি করব। অনেকক্ষণ কি ভেবে লাবণী বলল, উঠুন, আমার সঙ্গে যাবেন। কোথায়? আমাদের বাড়িতে, সেখানেই থাকবেন। পরশু আপনাকে সঙ্গে করে এখানে একবার আসতে হবে। আপনার কি জিনিসপত্র আছে চিনিয়ে দেবেন, সেসব নিয়ে আমরা ফিরে যাব। বিহলের মতো তাকিয়ে থাকেন সরোজিনী। শেষ হলো প্রফুল্ল রায়ের গল্প লাবণীর জীবনযাপন। ভালো থাকবেন। ধন্যবাদ।